ইন্টারন্যাশনাল কলেজের অনলাইন ক্লাসে আমার ব্যবসায় শিক্ষার সকল ছাত্রছাত্রীদেরকে স্বাগতম জানাচ্ছি। আশা করি তোমরা বাসায় ভালো আছো। আজকে আমি তোমাদের আরও একটি অনলাইন ক্লাসে চলে আসলাম। আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব আজকে সেটা হচ্ছে আমাদের ব্যাসেল 1 এবং ব্যাসেল 2 এর আলোচনা থেকে আমরা কিন্তু বিগত আলোচনাগুলো থেকে অনেকগুলো আলোচনা করেছি। ব্যাসেলটা কি, ব্যাসেলের যে ব্যাসেল শহর কোথা থেকে ব্যাসেল শব্দটি উৎপত্তি হয়েছে, সুইজারল্যান্ডের ব্যাসেল শহরে এটা প্রতিষ্ঠিত হওয়ার কারণে এটাকে ব্যাসেল 1 এবং পরবর্তীতে ব্যাসেল 2 হিসেবে পরিচিত করা হয়। এটা একটা কি ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক একটি সংস্থা, যে সংস্থাটি বাংলাদেশেও, এই সংস্থাটি বাংলাদেশ ব্যাংকও এই সংস্থার সাথে বা বাংলাদেশও এই সংস্থার সাথে কি অংশীদার, বাংলাদেশ এই সংগঠনের সাথে জড়িত এবং বাংলাদেশে এর কার্যক্রমটি চালু করা হয়েছে 2010 সালের 1 জানুয়ারি থেকে। তো এই যে ব্যাসেল এটা কি, এটা হচ্ছে প্রথমে আমি আলোচনা করেছিলাম, আবারও বলছি ব্যাসেলটা হচ্ছে প্রথমে আমরা বলি ব্যাসেল 2তে যেটা আর্থিক শৃঙ্খলা রক্ষার্থে 3টা বিষয় কি আমরা মাথায় রাখি। একটা হচ্ছে মূলধন, যেটাকে আমরা বলা হয় পিলার, যেটা আমরা বললাম না যে কোনো কিছুর স্তম্ভ, সেই ব্যাসেলের মূল স্তম্ভই হচ্ছে 3টি। একটা হচ্ছে পিলার 1, পিলার 2 আর একটা পিলার 3। পিলার 1টা আমি তোমাদের ফার্স্ট ক্লাসে বুঝিয়েছিলাম, তারপর একটু বলি। পিলার 1টা হচ্ছে মূলধন পর্যাপ্ততার বিষয়টি নিশ্চিত করা। ব্যাংকগুলো সাধারণত জনগণের অর্থ বিনিয়োগ করে, আর সেক্ষেত্রে কি হয়, এর মূল কথাটাই কি, যে মূলধন পর্যাপ্ত পরিমাণ থাকতে হবে ব্যাংকে, তা না হলে হবে না। এবং সেই মূলধনটা কতটুকু থাকতে হবে সেটা আমি বলেছি। তো মূলধনটা কেন থাকবে, কারণ জনগণের অর্থটা বিনিয়োগ করে ব্যাংক কী করে, মূলধন মুনাফা করার চেষ্টা করে, যেটা কিনা ইয়ার জন্য, আমানতকারীর জন্য ঝুঁকির সম্মুখীন হতে পারে। কারণ যদি বিনিয়োগ করে ব্যাংক আর সে বিনিয়োগকৃত অর্থটা যদি সে ঝুঁকির সম্মুখীন হয়, যে ঋণ খেলাপি হলো বা বিনিয়োগ থেকে সে ঝুঁকি সৃষ্টি হলো, তাহলে কিন্তু আমানতকারীর অর্থটা ঝুঁকিগ্রস্ত হচ্ছে। সেই জিনিসটা যাতে না ঘটে সেজন্য ব্যাংকগুলোকে নির্দেশনা দেওয়া হয় যে আমানতকারীর অর্থ যাতে না ব্যবহার করা হয়, তাদের কাছে তাদের বিনিয়োগকৃত অর্থটাই বিনিয়োগ করতে হবে, মানে ব্যাংকের নিজস্ব মূলধনই বিনিয়োগ করতে হবে। এই বিনিয়োগের যে নির্দেশনা সেটাকে বলা হয় মূলধন পর্যাপ্ত নিশ্চিতকরণ। মানে সর্বনিম্ন মূলধন হিসেবে ব্যাংকগুলোকে 3টা কাজ করতে হয়। একটা হচ্ছে পরিশোধিত মূলধন হিসেবে 400 কোটি টাকা রাখতে হয় ব্যাংকগুলোকে, এবং যে ঋণ খেলাপি বা যে ঝুঁকিগ্রস্ত বিনিয়োগ, সেক্ষেত্রে তাদেরকে অবশ্যই 10% প্রভিশন রাখতে হয়, যে আমার ঝুঁকি হবে, ব্যবসা মানেই ঝুঁকি, এই বিনিয়োগ করলে ঝুঁকি হতেও পারে, তো ঝুঁকি যদি হয়, আমার বিনিয়োগ থেকে যে ঝুঁকি সৃষ্টি হয় আর আমি যাতে সেই ঝুঁকিটা কাটিয়ে উঠতে পারি, এজন্য আমাকে 10% প্রভিশন বা তহবিল রাখতে হবে, যার 5% থাকবে, 2টি ভাগে আমি বিভক্ত করেছি, 5% থাকবে মুখ্য মূলধনে আর 5% থাকবে সম্পূরক মূলধনে। লাস্ট টপিকসটা ছিল যে ব্যাংকগুলো তাদের এই মূলধনগুলো 3টে পর্যায়ে ভাগ করে। একটা হচ্ছে তাদের টায়ার 1, টায়ার 2, টায়ার 3 দিয়ে আমি বুঝিয়েছিলাম। তো প্রথমটা ছিল মুখ্য মূলধন, তারপর এটা ছিল সম্পূরক মূলধন, আর তার লাস্টেরটা ছিল যে অতিরিক্ত মূলধন, সেটা কি স্বল্পমেয়াদী ঋণ। তো আজকে আমি ব্যাসেল 2 এর যে স্তম্ভ 2 সেটা আলোচনা করব। সেটা কি, পিলার 2, যেটাকে বলা হয়, আমরা যেটাকে বলি স্তম্ভ 2। স্তম্ভ 2 বা এইটার আমরা পিলার 1 এর মূল বিষয় কি ছিল, মূলধন পর্যাপ্ত পরিমাণ মূলধন নিশ্চিতকরণ। এটার হচ্ছে কি তদারকি পর্যালোচনার ব্যবস্থা। তদারকি করতে হবে
দেখো, তদারকি পর্যালোচনার ব্যবস্থা নিশ্চিত করা আর নিশ্চিতকরণ, এটাই হচ্ছে পিলার 2 এর বা স্তম্ভ 2 এর মূল বিষয় বা মুখ্য বিষয়। তার মানে কি, আমরা যে পিলার 1টার মধ্যে কি পড়েছিলাম, যে মূলধন পর্যাপ্ত পরিমাণ থাকতে হবে। এই যে মূলধন পর্যাপ্ত পরিমাণ থাকতে হবে, সেজন্য যে নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক তাদের তালিকাভুক্ত ব্যাংকগুলোর জন্য, সেই নির্দেশনাগুলো যাতে সঠিকভাবে পর্যালোচনার মাধ্যমে হচ্ছে কিনা, সেই নিয়ন্ত্রণ করছে কিনা, সেটাকে ব্যাংকগুলো, তালিকাভুক্ত ব্যাংকগুলো সেটাকে মানছে কিনা, সেটাকে ফলো আপ করছে কিনা, সেটা সঠিক ব্যবস্থাপনা বা তদারকির মাধ্যমে যে সেই বিশ্লেষণ করা, সেটাকেই বলা হয় পিলার 2 এর স্তম্ভ 2। তার মানে এর মুখ্য বিষয় কি, এই যে নির্দেশনা 1, সেই নির্দেশনামা স্তম্ভ 1টা বাস্তবায়িত হচ্ছে কিনা সেটা দেখশন করা, সেটা তদারকি করাটাকেই হচ্ছে পিলার 2 এর কাজ। তার মানে কি বোঝালো, যে তদারকি পর্যায় হচ্ছে ব্যাংকগুলোর ঝুঁকি সমূহ নির্ধারণ ও মূলধন কাঠামো শক্তিশালী করা। ব্যাংকগুলোর অর্থাৎ ব্যাংকগুলোর ঝুঁকিসমূহ নির্ধারণ করা বা নিশ্চিতকরণ করা। এবং সেই বিপক্ষে ঝুঁকিগুলো নিশ্চিত করার পরে শক্তিশালী পর্যালোচনার মাধ্যমে দেখো, পিলার 2 এর মূল বিষয়টাই কি, তদারকি করা, নিশ্চিত করা যে পিলার 1 এর যে কাজগুলো সেটা কি সঠিকভাবে বাস্তবায়িত হচ্ছে কিনা সেটা দেখশন করা, তদারকি করা। এবং এটার মধ্যে কি জানবে, যখন তদারকি করবে তখন ব্যাংকগুলো কি দেখবে, যে তাদের যে কাজগুলো পিলার 1 এর যে 3টি কাজ, 3টি স্তম্ভ, যেটাকে আমরা বলি পিলার কাজগুলো কি, পরিশোধিত মূলধন 400 কোটি টাকা আছে কিনা, তাদের সম্পূরক সম্পত্তি হিসেবে রেখেছে কিনা, অতিরিক্ত মূলধন হিসেবে স্বল্প মেয়াদী ঋণ গ্রহণ করছে কিনা, ঝুঁকিগ্রস্ত সম্পদের ক্ষেত্রে 10% প্রভিশন রেখেছে কিনা। তো এই সকল বিষয়গুলো পিলার 1 এর পিলার 2তে দেখবে, তদারকি করবে ব্যাংকগুলো তাদের যে কাজগুলো সেটা সঠিকভাবে বাস্তবায়িত হচ্ছে কিনা। তখন যদি ব্যাংকগুলো দেখে ঝুঁকিগুলো সৃষ্টি হচ্ছে, এই ঝুঁকিগুলোকে সে চিহ্নিত করবে, নির্ধারণ করবে, এবং নির্ধারণ করার পরে সেই নির্ধারিত ঝুঁকিগুলোকে শক্তিশালী করবে, যাতে সে বিনিয়োগ থেকে ঝুঁকিগ্রস্ত না হয়। তাহলে শক্তিশালীকরণের ক্ষেত্রে তার যাবতীয় পদক্ষেপ গ্রহণ করা, সেই পদক্ষেপগুলো সে গ্রহণ করবে। তাহলে পিলার 2 এর কাজটা কি, পিলার 2 এর কাজ হচ্ছে তদারকি পর্যালোচনা করা, পিলার 1 এর কাজকে তদারকি করা। তার মানে কি, পিলার 1 মানে কি, তদারকি কাজ করা, পিলার 1 এর তদারকি পর্যালোচনা করা মানে তদারকি পর্যালোচনার মাধ্যমে পর্যাপ্ত ব্যবস্থা নিশ্চিত করা কি বলা হয় পিলার 2 এর মুখ্য বিষয়, যেটা কিনা যে ঝুঁকিগুলো নির্ধারণ করা এবং শক্তিশালীকরণের জন্য বাংলাদেশ ব্যাংক তাদের তালিকাভুক্ত ব্যাংকগুলোকে পর্যাপ্ত পরিমাণ পদক্ষেপ নিতে বলে। সেই পদক্ষেপগুলো কী কী হতে পারে, সেটা ব্যাংকগুলো তাদের নিজের ঝুঁকি গ্রহণ করার জন্য তাদের পুঁজি সংরক্ষণ করতে হবে, পর্যাপ্ত পরিমাণ পুঁজি থাকতে হবে। যদি নিজস্ব পুঁজি না রাখে বা মূলধন না থাকে, তাহলে সে ঝুঁকিটা মোকাবেলা করতে পারবে না। সেজন্য সে পর্যাপ্ত পরিমাণ পুঁজি সংরক্ষণ করতে হবে, পাশাপাশি তাকে বিভিন্ন ধরনের কৌশল অবলম্বন করতে হবে যাতে সে পুঁজিটাকে সংরক্ষণ করতে পারে এবং সেটা পর্যাপ্ত পরিমাণভাবে সংরক্ষণ করতে পারে এবং বিনিয়োগও করতে পারে। তাহলে কৌশল এবং পুঁজি দুইটাই কী করতে হবে, অবলম্বন বা পদক্ষেপ নিতে হবে। নিয়ন্ত্রণকারী সংস্থাগুলোর যে মান, ব্যাংকগুলোর যে নিয়ন্ত্রণ করবে, সেই নিয়ন্ত্রণকারী সংস্থাগুলোর মান অবশ্যই যথেষ্ট পরিমাণ, পর্যাপ্ত পরিমাণ মান সম্পন্ন হতে হবে, যাতে ব্যাংকগুলো তাদের কৌশল বা বিধিনির্দেশ মেনে চলার মতো পর্যাপ্ত পরিমাণ দক্ষতা সম্পন্ন হতে হবে।
3 নাম্বার, একটা যেন তেন ব্যাংকের মাধ্যমে কিন্তু লেনদেন করা যায় না। ব্যাংকগুলোতে পর্যাপ্ত পরিমাণ মূলধন থাকতে হয়। তো এই যে মূলধনগুলো রাখতে হবে সেটার জন্য দক্ষ পরিচালনা দরকার, দক্ষ ম্যানেজমেন্টের দরকার। এভাবেই আমরা পদক্ষেপ গ্রহণ করতে পারি। তারপরে যে কাজটি সেটা হচ্ছে ব্যাংকের বিভিন্ন বিবেচনায় পর্যাপ্ত হয়ে আর শঙ্কা, যদি কোনো একটি শঙ্কা দেখা দেয় তাহলে সেই শঙ্কাগুলোকে যাতে আগে ভাগেই তারা চিহ্নিত করতে পারে, যে একটা ঝুঁকি হবে সেই ঝুঁকিটা যাতে আগে ভাগেই সে চিহ্নিত করতে পারে এবং সেই অনুযায়ী পদক্ষেপ নিতে পারে। যেমন ঝুঁকিটা এড়াতে হলে আমাকে এই কাজগুলো করতে হবে। যেমন এখন কিন্তু একটি মহামারী সময়ের মধ্যে দিয়ে আমরা সবাই অতিবাহিত হচ্ছি। তো এই সময়ে কিন্তু ব্যাংকগুলো অনেক ঝুঁকির সম্মুখীন হচ্ছে। তাদের যে ঋণ আমানতকারীর আমানত সংগ্রহ করা থেকে শুরু করে বিনিয়োগের ক্ষেত্রে বিভিন্ন ধরনের ঝুঁকির সম্মুখীন হচ্ছে। তো তারা যদি আগে থেকে এই ধরনের সিচুয়েশনগুলো তারা আগে থেকে যদি পর্যবেক্ষণ করে সে আগের জন্য ভবিষ্যতের জন্য তারা পর্যবেক্ষণ করে ভবিষ্যতের জন্য কোনো একটি পদক্ষেপ গ্রহণ করে থাকে, তাদের কিন্তু ঝুঁকিটা কম হবে। সেজন্যই ব্যাংকগুলো এই পদক্ষেপগুলো গ্রহণ করার জন্য তাদেরকে বলে যে কৌশল অবলম্বন করতে। অবশ্যই সেক্ষেত্রে ব্যাংকগুলোকে খুব শক্তিশালী জোরদারভাবে তাদের এই কাজগুলো করতে হবে। তো পিলার 2 এর মূল বিষয়টা কি, এটা আমি আবারও বলছি। দেখো, স্তম্ভ 2 তদারকি পর্যালোচনা করা। কিসের তদারকি? পিলার 1 এর কাজগুলো যাতে সঠিকভাবে হচ্ছে কিনা সেটার জন্য তদারকি করা, এবং তদারকি করে যদি ঝুঁকি চিহ্নিত হয় ঝুঁকিগুলো নির্ধারণ করা এবং সেটা শক্তিশালী করার ক্ষেত্রে ঝুঁকিটাকে মোকাবেলা করার জন্য যথেষ্ট পদক্ষেপ গ্রহণ করা। এবার চলে যাচ্ছে পিলার 3 তে। যেটাকে আমরা বলি স্তম্ভ 3। এটা হচ্ছে আমাদের ব্যাসেল 3 এর লাস্ট টপিক। দেখো পিলার 3টা কি বলেছে? বাজার শৃঙ্খলা। বাজার শৃঙ্খলা মানে কি? পিলার 3টা হচ্ছে যে বাজার শৃঙ্খলা মানে এর বিশ্লেষণটা কি? ব্যাংকগুলো বাজার শৃঙ্খলা অর্থাৎ বাজার শৃঙ্খলা রক্ষা করতে হবে, বাজার শৃঙ্খলা বজায় রাখা। অর্থাৎ ব্যাংকগুলো যে কাজগুলো করছে, তার মানে ব্যাংকগুলো তাদের যে কাজগুলো করছে সকল কাজগুলো তাদের সংশ্লিষ্ট সকলকেই সেই কাজগুলো সম্পর্কে ব্যাংকের সংশ্লিষ্ট সকলকেই, মানে গ্রাহক হতে পারে, ইনভেস্টর হতে পারে, সকলেই যাতে তাদের এই অবস্থা, ব্যাংকের এই অবস্থাগুলো, সিচুয়েশনগুলো সম্পর্কে জানতে পারে, সে সম্পর্কে মতামত দিতে পারে, এই সকল বিষয়গুলো তাদের অবগতি করার জন্য এবং ঝুঁকিটা কিভাবে তারা বিশ্লেষণ করছে, পদক্ষেপ কী কী নিচ্ছে, এই সকল বিষয়গুলো ইত্যাদি বিষয় জানাতে হবে। এটাকেই বলা হয় বাজার শৃঙ্খলা, যায় পিলার 3 এর 3 নম্বর নির্দেশনা, যেটা কিনা BIS মানে আন্তর্জাতিক ব্যাংক অফ ইন্টারন্যাশনাল সেটেলমেন্ট প্রবর্তন করেছে এবং সেটা বাংলাদেশে সেটা প্রবর্তিত হচ্ছে এই 3 নম্বর পিলার দ্বারা। কি কি? বাজার শৃঙ্খলা বজায় রাখা, যাতে ব্যাংকগুলো যাতে তাদের যে কাজগুলো করছে সংশ্লিষ্ট সকল যাতে তাদের কাজগুলো সম্পর্কে অবগত থাকে, মানে জানতে পারে। তার মানে কি? ব্যাংকগুলো যাতে এরূপ শৃঙ্খলার সাথে তাদের কার্যক্রমগুলোকে, তারা যে কার্যক্রমগুলো পদক্ষেপগুলো গ্রহণ করছে পরিচালনা করবে, যাতে জনগণ বা গ্রাহক বা তার সংশ্লিষ্ট, যাতে ব্যাংকের সাথে সংশ্লিষ্ট সকলে ব্যাংকের সাথে সংশ্লিষ্ট, যেমন গ্রাহক হতে পারে, আমি লিখে দিচ্ছি গ্রাহক,
আমানতকারী একই, হ্যাঁ আচ্ছা লেখা দরকার নেই। গ্রাহক, আমানতকারী, তাদের বিনিয়োগকারী, তো এই সকল সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ যারা ব্যাংকের সাথে জড়িত তারা সকলেই ব্যাংকের যে অবস্থা ও ঝুঁকি ইত্যাদি বিষয় সম্পর্কে জানতে পারে। তার মানে পিলার 3 এর মূল বিষয়টা কি? পিলার 3 এর মুখ্য বিষয় হচ্ছে বাজার শৃঙ্খলা বজায় রাখতে হবে। বাজার শৃঙ্খলা বজায় থাকবে কখন? যখন ব্যাংক তাদের স্বচ্ছতা দেখাবে। ব্যাংকগুলো তাদের যে কাজগুলো, পদক্ষেপগুলো গ্রহণ করছে সেই কার্যক্রমটা যাতে সকল সংশ্লিষ্ট সকলে, ব্যাংকের সাথে জড়িত সংশ্লিষ্ট সকল ব্যক্তিবর্গ রয়েছে তারা সকলেই যাতে জানতে পারে, সেই বিষয়টাকে বিশ্লেষণের মাধ্যমে, সেই বিষয়টাকে তদারকির মাধ্যমে, সেটা একটা নির্দেশনার মাধ্যমে জারি করা হয়েছে যে এই বিষয়টি সবার সামনে তুলে ধরবেন। যেমন ব্যাংক করে কি, ব্যালেন্স শিট প্রত্যেক বছর তাদের যে ইনকাম স্টেটমেন্ট, আয় বিবরণী, বিশদ আয় বিবরণী এগুলো প্রকাশ করে। এটারই একটি ব্যাসেল 1 এর, ব্যাসেল 2 এর একটি নির্দেশনা অনুযায়ী করে থাকে। তাহলে আমরা জানলাম যে আমরা যে অ্যাকাউন্টিংয়ে ব্যালেন্স শিটগুলো দেখি, হিসাব চূড়ান্ত হিসাব দেখি, তারপর হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী দেখা হয় ব্যাংকে কিন্তু প্রকাশ করে জুলাই টু যে লিপ ইয়ারে যে প্রকাশ করা হয় সেই আর্থিক অবস্থার বিবরণীতে আমরা সেই ব্যাংকের যে আর্থিক যে বিষয়টা সেটা কিন্তু জানতে পারি। ব্যাংকের কতগুলো অ্যাসেট আছে, তাদের কত দায় আছে, তাদের সংরক্ষিত তহবিল কেমন। তো এই বিষয়গুলো জানাটা এটা অবশ্যই দরকার, যেটা কিনা একটি তদারকি বা একটি আইনের মাধ্যমে নির্দেশনা দিয়ে দিয়েছে। অবশ্যই ব্যাংকে এই কাজগুলো ফলো আপ করতে হয়। তো এই হচ্ছে ব্যাসেল 2, ব্যাসেল 1 এর আলোচনা শেষ হয়ে গেল। ব্যাসেল 3ও বইয়ে দেওয়া আছে, কিন্তু তোমাদের যে শর্ট সিলেবাস, সেই শর্ট সিলেবাসের আলোকে কিন্তু তোমাদের এই যে শর্ট সিলেবাসটি, সেই শর্ট সিলেবাসের আলোকে কিন্তু আর দেওয়া নেই। তো আমি তোমাদের শুধু ব্যাসেল 1, ব্যাসেল 2টাই দেওয়া আছে এবং ব্যাসেল 1, ব্যাসেল 2টাই পড়াইলাম। তো আজকে আমি তোমাদের এই পর্যন্তই শেষ করে দিলাম। এবং এই টপিকটা কিন্তু ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক, যেটা মিস করবে না। এখান থেকে প্রশ্ন আসেই, ঠিক আছে? সো 100% এখান থেকে প্রশ্ন থাকবে, ভুলবে না। এই টপিকগুলো বাদ দিবে না, স্কিপ করবে না। এমসিকিউ বলো, তোমাদের সৃজনশীল বলো, অবশ্যই থাকবে এখান থেকে। তো আজকে এই পর্যন্তই, বিদায় নিচ্ছি। বাসায় থাকো, সুস্থ থাকো, আমাদের জন্য সবার জন্য দোয়া করবে এবং ক্লাসগুলো নিয়মিত করার চেষ্টা করবে, ভিডিও ক্লাস দেখবে। ঠিক আছে? তো এই পর্যন্তই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।